তুমি সরাসরি কথা বলে নিচ্ছ না কেন বলো তো? কি করতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না অলকা। দাঁড়াও দিদি, আমি ওনাকেই ফোন করছি। হ্যালো, অধিকারিদা? আরে অলকা, হ্যাঁ হ্যাঁ বলো বলো। আরে এতদিন বাদে যে, হ্যাঁ কেমন আছো? ভালো আছি। আপনি ভালো আছেন তো? বলছি একটা জরুরি দরকারে আপনার হেল্প লাগবে, তাই ফোন করলাম। আরে হ্যাঁ বলো না, কি হয়েছে, কি হেল্প লাগবে? অধিকারিদা, আজকে কামারপাড়ায় একটা নেশার থেকে আপনাদের থানা থেকে রেড হয়েছে। তোমার নেটওয়ার্ক তো দেখছি ভালোই স্ট্রং। আরে এখন স্পটেই আছি, সব কটাকেই তুলে নিয়ে যাব। কেন, কি হয়েছে বলো? ওখানে সুতীর্থ চৌধুরী নামে একজন আছে। অধিকারিদা, আমার একটা রিকোয়েস্ট আছে, একটু দেখবেন ওকে যাতে কোনো কেস না দেওয়া যায়। দেখো অলকা, তোমার মতো অনেস্ট অফিসারের উপর আমার পুরো বিশ্বাস আছে, তাই তুমি যখন বলছো তোমার কথার উপর ভরসা করেই আমি ওকে ছেড়ে দিচ্ছি। না না, ছাড়বেন না অধিকারিদা, একদম ছাড়বেন না। শুধু দেখবেন যাতে ওকে কোনো কেস না দেওয়া যায়। বাকিটা আপনি বুঝে নিন, আপনি ওকে ভালো মতো ধমকে দিন, চমকে দিন। আমরা না যাওয়া অবধি ওকে কোনো মতেই ছাড়বেন না। ওকে, বুঝে গেছি। থ্যাংক ইউ অধিকারিদা, থ্যাংক ইউ। দিদিভাই, একদম ঠিক কাজ করেছো অলকা। এবার ওই শয়তানের উচিত শিক্ষা হবে। যাকগে, এদিককার চিন্তা একটু মিটলো। আমাকে এবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, গুগলিটা অনেকক্ষণ একা রয়েছে। তুমি চিন্তা করো না, তুমি যাও গুগলির কাছে। এদিকে প্ল্যান যেরকম এগোবে আমি তোমার আপডেট দেবো। জানি না সঞ্চয়ন, আমি তো বুঝতে পারছি না তাহলে কি করে হচ্ছে বলো তো। আমার মেয়েটা দিনের পর দিন শরীর খারাপ হচ্ছে। আর কি কি সাবধানতা অবলম্বন করবো আমি বলো? আর কতভাবে সাবধান রাখবো গুগলিকে? আমি বুঝতে পারছি না কি হচ্ছে। তুমি দেখেছো মেয়েটার মুখের দিকে একবার? চোখের তলায় কালি পড়ে গেছে, শরীরের এই অবস্থা, দিন দিন বিছানার সঙ্গে মিশে যাচ্ছে। আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না সঞ্চয়ন। কেঁদো না মিতুল, কেঁদো না। শুধু ভগবানকে ডাকো, ঠাকুর ঠিক আমাদের সোহাগ মাকে সুস্থ করে দেবে। সুতীর্থ তো জেলে আটকে, তা সত্ত্বেও গুগলির শরীরটা তো খারাপ হলো। তার মানে সুতীর্থ কিছু করেনি। তাহলে তাহলে কি করেছে? তোর মিতুল মা সাথে আছে তাই আমি নিশ্চিন্তে ছিলাম, কিন্তু তাও দেখছি তুই তো আবার শরীর খারাপ বাদিয়েছিস। তুই এরকম করলে কি করে নিশ্চিন্তে থাকি বলতো? দেখুন, চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমি তো খেয়াল রাখছি। তাছাড়া বাবা রয়েছে, মায়েরা রয়েছেন, এছাড়াও আমি একজন বাইরের ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি। কিন্তু সঞ্চয়ন, তাও তো গুগলির শরীরটা আবার খারাপ হচ্ছে। দেখো, আমার একটা মতামত আছে, মানে আমি একটা জিনিস ঠিক করেছি। ইন্দ্রবাবু নিজে নিজে আবার কি ঠিক করলো? আমাকে জানায়নি তো কিছু। সঞ্চয়ন, তুমি কিছু মনে করবে না। দেখো, তুমি তো অনেক চেষ্টা করছো, তুমি অন্য ডাক্তারের সাথে কনসাল্টও করছো, অনেক ওষুধও পড়ছে, কিন্তু তারপরেও তো গুগলির শরীরটা খারাপ হচ্ছে। মানে আমি বুঝতে পারছি না ওর শরীরের মধ্যে এই বিষটা ঢুকছে কিভাবে। তাই আমার মনে হয় ওর একটু হাওয়া বদলের দরকার। হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি। ইন্দ্রবাবু কথাটা তো ঠিকই বলেছে। সে কি, ওকে আবার বাড়িতে নিয়ে যাবেন? না না, আমি সেটা বলতে চাইছি না। আমাদের বাড়িতে গিয়েও তো ওর শরীরটা খারাপ পড়লো। আমি আসলে কাছে পিঠে কোথাও বলছি না, মানে আমি একটু দূরে কোথাও বলছি। সঞ্জয়ন, আমার মতে তোমরা কটা দিন পাহাড়ে ঘুরে এসো। এই ধরো দার্জিলিং। দার্জিলিং? আমি তো ওখানে এখন ওয়েদার খুব ভালো, ওখানে গেলে মন শরীর দুটোই ভালো হয়ে যাবে।
ও মা, সে কি করে হয়? এই অসুস্থ শরীরে এত দূরে যাওয়াটা। মনোরমাদি, কেন চিন্তা করছেন? আমাদের জামাই তো ওর সঙ্গে থাকবেই, ওর খেয়াল ঠিক রাখতে পারবে। কি জামাই, খেয়াল রাখবে তো? কিন্তু এখনই পাঠাবেন? আর কটা দিন যেতে দিন না, একটু ভালো হলে না হয় পাঠাবেন। দেখুন মনোরমাদি, আমরা তো অনেক চেষ্টাই করলাম, যদি এই চেষ্টাটা করে সাকসেস হওয়া যায়। সত্যি কথা বলতে আমরা তো কেউ বুঝতে পারছি না গুগলির শরীরটা কেন খারাপ হচ্ছে, কিভাবে খারাপ হচ্ছে। তাই ভাবলাম যদি একটু বাইরে গিয়ে শরীরটা ভালো হয়। সঞ্জয়, আমি কিন্তু টিকিটটা কেটে এসেছি, আজকে রাতেরই টিকিট। সে কি আজ রাতেই? এত তাড়াতাড়ি কি করে? তোকে কিছু চিন্তা করতে হবে না, আমি আছি তো সবটা গুছিয়ে দেওয়ার জন্য। তুমি খুব ভালো কথা বলেছো ইন্দ্রবাবু। আর বিয়ের পর তোরা কোথাও হানিমুনেও যা, তাই তুমি যতই বড় বড় কথা বলো আর যতই দূরে যাওয়ার চেষ্টা করো, পালানোর পথ তোমার সব বন্ধ। সংসার জীবন তোমার কোনো দিনও সুখের হবে না। কি বলছো মঞ্জুতি? যা বলছি বেশ করছি বলছি। তুমি তোমার সংসার জীবনে কোনো দিনও সুখী হতে পারবে না সোহাগের কথা আমি তোমায় বলে দিলাম। কেন জানো? কারণ আমার হাই লেগেছে তোমার উপর। আমি যেভাবে আমার কোনোদিনও সংসার করতে পারিনি, আমি কোনোদিনও সুখী হতে পারিনি, তুমিও পারবে না সোহাগ, কোনোদিনও পারবে না। এইভাবে শুকিয়ে শুকিয়ে মরবে তুমি, খোকলা হয়ে যাবে তোমার জীবন। দেখো না, দেখো দেখো দেখো, তোমার চোখের তলায় যেরকম কালি পড়েছে, একদিন তোমার পুরো গোটা জীবনটা এরকম অন্ধকার কালিতে ভরে যাবে। আর সেদিন তুমি ফিরে যেতে চাইলেও তোমার সব পথ বন্ধ, কোথাও পালানোর জায়গা থাকবে না তোমার। এই বাড়িতেই তোমাকে তিলে তিলে মরতে হবে। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও সোহাগ, তুমি কোনোদিনও সংসার করতে পারবে না। এখানে আমার কাছে তো মিতুল মা, বাবা মা সবাই আছে, কিন্তু ওই বাচ্চাগুলোর কাছে তো তুমি ছাড়া কেউ নেই। যাও সঞ্চয়ন, তুমি মানুষদের সেবা করবে বলে যে শপথ নিয়েছিলে তা পূরণ করো, যাও। আরে আমার দিকে দেখছিস কি? বৌমাকে একটা থ্যাংক ইউ বল। তোর জন্য নিজের শখ আনন্দ বিসর্জন দিতে একবারও ভাবলো না। থ্যাংক ইউ, এই সাপোর্টটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি আমি কথা দিচ্ছি যে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, আর তখন টিকিট আমি কাটবো। ভালো কাজে গুগলি সব সময় তোমার সঙ্গে থাকবে, আমরা সবাই তোমার সঙ্গে থাকবো। তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, তুমি আগে যাও, ওদের সুস্থ করে তোলো, পরে একটা লম্বা ছুটি পেলে না হয় তখন চলে যেও। অবশ্যই যাব বাবা, আমি আসি। হ্যাঁ, ছেলেটার সাথে থেকো বলে বাবা, ওকে শক্তি দিও, ও যেন এরকমই থাকে, যেন এইভাবেই মানুষের সেবা করে যেতে পারে, ও যেন সবাইকে সুস্থ করে তুলতে পারে। আমার গুগলিকেও সবার মঙ্গল করো বলে বাবা। চলো সোহাগ মা, আমাদেরটা তো তাড়াহুড়োই সার হলো, তুমি এবার শাড়ি বদলে নিয়ে একটু বিশ্রাম নেবে, চলো। আচ্ছা মা, বলছি সঞ্চয়নকে একবার ফোন করে বলে দিলে ভালো হয় না, যে ওই অ্যাক্সিডেন্টের জায়গাটায় যেন বেশি কাছে না যায়, দূর থেকেই যেন দেখে। আমি বলে দিচ্ছি মা, তুমি যাও। একটা কাগজ এনে দাও না গো, আমি একটু লিস্টে করে নিই। হ্যাঁ, আমি তুলে এনে দিচ্ছি। আর্য মিত্র, ক্লাস 3, সিটি ইন্টারন্যাশনাল হাই স্কুল। গুগলি তো এই স্কুলেই পড়তো, কিন্তু এই ছবিটা
সঞ্চয়নের কাকার ঘরে এলো কি করে? দিদি ভাই, তুমি কখন এলে? আর ওইদিকে সবকিছু ঠিক আছে তো? আমাদের একটা জায়গায় যেতে হবে অলকা, তুমি এটা একটু দেখো, নামটা দেখো, ক্লাস দেখো, স্কুল দেখো। আমার মন বলছে এখানে কিছু একটা লুকিয়ে আছে। হ্যাঁ, কিন্তু কি হয়েছে দিদি ভাই? সঞ্চয়নের কাকার ঘরে এই ছবিটা আমি দেখেছি। কি বলছো? আর্য মিত্রর আঁকা ছবি তুমি সঞ্চয়নের কাকার ঘরে দেখেছো? দিদি ভাই, তোমার হয়তো ভুল হচ্ছে, তুমি হয়তো একই রকমের অন্য ছবি দেখেছো। না অলকা, আমার কোনো ভুল হচ্ছে না, আমি এই ছবিটাই দেখেছি। আর আমার মন বলছে এই স্কুলে গেলে আমরা কিছু না কিছু উপায় নিশ্চয়ই পাবো। সন্দেহ যখন হয়েছে তখন চলো দিদি ভাই। এখন পরিস্থিতি এমন যে সামান্য কিছু ডাউট হলো সেটাকে হাতছাড়া করা যাবে না। কে জানে কোথা থেকে এই রহস্যের তালার চাবি বেরিয়ে আসে। আর এই স্কুল তো আমার পরিচিত। সুতনুকা মিত্র আর আর্য মিত্র কি সুপ্রতীকদার পরিচিত? শুধু শুধু বাচ্চার ছবি সুপ্রতীকদার সামনে রাখতে যাবেনই বা কেন? আর সুতনুকা মিত্র যদি সিঙ্গেল মাদারই হয়ে থাকেন তাহলে কি সুপ্রতীকদার সাথে ওনার আগে সম্পর্ক ছিল? তুমি যেটা ভাবছো আমি ওকে সেটাই ভাবছি অলকা। আর্য মিত্র সুপ্রতীকদার ছেলে, তাই তো? সুপ্রতীক বাবুর আলাদা একটা সংসার আছে, যার জন্য ওনার সংসারে এত টাকা খরচ হয়। আর সেটা কোনোভাবে চন্দ্রানিদি আগে থেকে বুঝতে পেরে গেছিলেন, তাই চন্দ্রানিদিকে শাস্তি দেওয়ার জন্য ওনাকে মারার প্ল্যান করেন। সেটা হতেই পারে, কিন্তু গুগলির ওপর সুপ্রতীকদার এত রাগ কেন? মানে এত রাগ যে গুগলিকে উনি প্রাণে মারার চেষ্টা করেছিলেন? তাহলে কি গুগলি কিছু জানতে পেরেছিল দিদিভাই? না না অলকা, গুগলি আর কাউকে না বললেও আমাকে নিশ্চয়ই বলতো। তাহলে সুপ্রতীকদার গুগলির ওপর এত রাগই বা কেন? আচ্ছা অলকা, এরকমটা হতে পারে নাকি চন্দ্রানিদিকে আর গুগলিকে আলাদা আলাদা মানুষ মারতে চাইছে, মানে অন্য কেউ? দিদিভাই, স্কুল ছুটি হয়ে গেছে, এক্ষুনি বাচ্চাদের হুড়োহুড়ি হয়ে যাবে, চলো আমরা ওইদিকে। না অলকা, আমাদের ভেতরে যেতে হবে, ভিড় যতই হোক না কেন। এসো। মানে তুমি এখন ভেতরে গিয়ে কি করবে? এখন ছুটি হচ্ছে, মানে এখন আর্য মিত্র বেরোবে আর তার সঙ্গে নিশ্চয়ই সুতনুকা মিত্রও থাকবে। ওদের চিনে রাখাটা দরকার অলকা, আমরা আড়াল থেকে দেখি। এসো। কাকিমুনির ফিজিওথেরাপি যতদিন চলবে সমস্ত খরচা আমার। আর আমি যদি আগে বুঝতে পারতাম যে শুধুমাত্র টাকার জন্য তুমি বিষয়টা এড়িয়ে যাচ্ছ, তাহলে তো আমি অনেক আগেই ফিজিওথেরাপিস্টকে নিয়ে আসতাম। সোহাগ তো একদম ঠিক কথা বলেছে, এটা আমাদের আরো অনেক আগে করা উচিত ছিল। বাহ 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 বাহ, এখন তুই তোর বউয়ের কথা শুনে তোর কাকুমণিকে শেখাতে চলে এলি। বাহ কাকুমণি, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। দেখো, আমি যেটা বলছি, যেটা করছি, সমস্তটাই যাতে কাকিমণি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেই জন্য, যেটা এই মুহূর্তে সবার আগে দরকার। শ্রী, বোঝা না, কেউ আমাকে কিচ্ছু বোঝাতে আসবে না, ব্যাস। আরে কি হয়েছে? তোমরা সবাই এত চেঁচামেচি করছো কেন? আরে বাড়িতে চন্দ্রানী অসুস্থ, তার মধ্যে সবাই মিলে হল্লা করছিস কেন? আরে দেখো না বাবা, কাকুমণি অযথা জেদ করছে, বলছে কিছুতেই কাকিমণিকে ফিজিওথেরাপি করতে দেবে না। কেন রে সুপ্রতীক, কি হয়েছে? বাবা, শ্রীতমা একজন ফিজিওথেরাপিস্টকে ডেকেছিল, কাকুমণি ওনাকে অপমান করে তাড়িয়ে দিল। ওখানে নালিশ করে না কিচ্ছু হবে না, আমি ফিজিওথেরাপি হতে দেব না, মানে দেব না। কিন্তু কেন হবে না? প্রবলেমটা কিসের? প্রবলেম প্রবলেম একটা বাইরের ছেলে যখন তখন আমার ঘরেতে ঢুকবে, আমার বউকে ছোঁবে, বাড়িতে একটা জোয়ান মেয়ে রয়েছে, আর আমি এটা হতে দেব না, মানে দেব না, ব্যাস। আমি তো বললাম এক কথা, কেন বলছো আমাকে? আচ্ছা, এটা সমস্যা তো বেশ, আমার পরিচিত একজন মহিলা ফিজিওথেরাপিস্ট রয়েছেন, আমি তাকে বলি, তাহলে তো কোনো সমস্যা হবে না নিশ্চয়ই। না 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 না, কোনো থেরাপিস্টই থাকবে না, ব্যাস। কোনো থেরাপিস্টের দরকার নেই, ওর কোনো ফিজিওথেরাপি চলবে না। কেন চলবে না? চলবে না, তাই চলবে না। আমি বলছি ফিজিওথেরাপি হবে না মানে হবে না। বউ যখন আমার, তখন সেটা আমার ব্যাপার। এটা আমার মায়েরও ব্যাপার, তাই আমাকেই বুঝে নিতে দাও। ফিজিওথেরাপি হলে অ্যাটলিস্ট মায়ের সুস্থ হওয়ার চান্স থাকবে, সেটা তুমি চাও না? কেন জেদ করছো বাবা? তুমি চাও না মা সুস্থ হোক? কেন চাইবো না? আরে আমি চাই। তোরা সবাই আমাকে কি ভাবিস বলতো? আমি চন্দ্রানীকে ভালোবাসি, আমি চাই ও খুব শিগগিরই সুস্থ হয়ে উঠুক। তাহলে কেন ফেলে রেখেছো? ফিজিওথেরাপির টাকাটাও তো বড়দা দিচ্ছে, মহিলা থেরাপিস্টও আসবে, তারপরেও তোমার আপত্তি কোথায়? কি
সঞ্চয়ন টাকা দিচ্ছে? হ্যাঁ মা, আমি বাইরের মানুষদের জন্য যদি এতটা করতে পারি তাহলে কাকিমণির জন্য এটুকু করব না? এটা তুই ভালো করেছিস সঞ্চয়। না 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 না, আমি ওই টাকা নেব না। আমি ওকে বারণ করে দিয়েছি। ও কত জায়গায় টাকা দেবে বলো তো? আমার কোনো টাকার দরকার নেই। ওর যদি ঠিক হওয়ার হয় ও এমনিতেই হবে। এমনিতে কিছু হয় না বাবা। দেখো সোহাগ, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি শুধু তোমাকে নয়, আমি এই কথাটা কাউকেই জানাতে চাইনি, কারণ আমি চাইনি যে কাকুমণির সেলফ রেসপেক্টে কোনো আঘাত আসুক, কেউ কাকুমণির দিকে আঙুল তুলুক। আচ্ছা মা, আপনি বলুন, আমি কি করে কাকুমণির এই অভাব চোখে দেখতাম? এমনিতেই কাকুমণির খুব বেশি আয় নেই, তার উপর কাকিমণির চিকিৎসার এত খরচ, কি করে খরচা চালাবে? আচ্ছা, উনি কোথায় কাজ করেন? কাকুমণি একটা সামান্য প্যাথ ল্যাবে কাজ করেন। মূলত ওই আমার পেশেন্টদের এবং আশেপাশের আরও কয়েকজন ডাক্তারের পেশেন্টদের ব্লাড কালেক্ট করে, আর এটা করে ওই মান্থলি মেডিকেটের 10,000 টাকা আয় করে। এই টাকায় আজকালকার দিনে কি হয় বলুন? আচ্ছা সঞ্চয়, তুমি এত কেন ভাবছো? তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমি হয়তো একই কাজ করতাম। তুমি শুধু শুধু এই সামান্য বিষয়টাকে নিয়ে এত কেন গিল্ট ফিল করছো? না তো সোহাগ, আসলে কাকুমণি নিপাটা একজন ভালো মানুষ, কিন্তু এখন যদি আমার জন্য কাকুমণিকে কোনো প্রবলেম ফেস করতে হয় সেটা আমার খুবই খারাপ লাগবে। কিন্তু আমি যা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয়, সে সত্যি যদি সবার সামনে আসে, তখন আরো খারাপ লাগবে সঞ্চয়নের। সঞ্চয়ন সুপ্রতীকটাকে যতটা ভরসা করে, বিশ্বাস করে, কিছু নিশ্চিত না হয় ওকে কিছু বলা যাবে না। কি করি তাহলে? কি করে জানবো আমার সন্দেহটা ঠিক কিনা? আর তাছাড়া কাকুমণির খুব বেশি সেভিংসও নেই, এদিকে শ্রীতমা বড় হচ্ছে। আমি দেখেছি এসব নিয়ে ইদানিং কাকুমণি প্রচন্ড চিন্তা ভাবনা করেন। সত্যিই তো, দিনের পর দিন এইভাবে কাজ করে যাচ্ছেন, খেটে যাচ্ছেন, অথচ মাসের শেষে এই কটা টাকা। এখনকার দিনে কি কটা টাকায় সংসার চলে নাকি? আচ্ছা, তোমার কাকু কোন ল্যাবে কাজ করেন বলো তো? এনকে প্যাথ ল্যাব। এনকে প্যাথ ল্যাব? এটা কি করলে দিদিভাই? কেন করলে? আমাকে আটকালে কেন এভাবে? আর একটু বকলে, বকাচকা করলেও ঠিক বলে দিত। বলতো না অলোকা, ও একটা বাচ্চা ছেলে, তুমি বাকিদের মতো ওকে জেরা করছিলে। সবসময় ভয় দেখিয়ে কাজ হয় না অলোকা। কাজ হচ্ছিল দিদিভাই, আর একটু হলেই ও সবটা বলে দিত। বলতো না অলোকা, ও যেভাবে ঠোঁট ফোলানো শুরু করেছিল একটু হলে কান্নাকাটি জুড়ে দিত। তারপর ওর মা এসে যদি উল্টে আমাদের চেপে ধরতো, কি বাজে কাণ্ড হতো ভাবো তো। বুঝতে পেরেছি, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সরি দিদিভাই, আসলে আমি ভাবতে পারিনি যে তীরে এসে ভাবে তরি ডুববে। আর বাচ্চাটা সুপ্রতীককে চিনতেই পারলো না। তোরই এখনো ডোবেনি অলোকা। আর্য মিত্র হয়তো সুপ্রতীক বাবুকে চিনতে পারলো না ঠিকই, কিন্তু আর্যর মা মানে সুতনুকা মিত্র, সে তো নিশ্চয়ই চিনবে। বাড়িতেই ডিরেক্ট? আর কোনো উপায় নেই, সরাসরি বাড়িতে গিয়েই কথা বলতে হবে। ঠিকই বলেছ। আর আমরা তো বাড়িটাও দেখে এসেছি, আর এখন বাড়িতেও থাকবে, এটাই সুযোগ। চলো চলো। কি হয়েছে তোমার? পেট ব্যথা করছে। কি বাধালে? আপনারা কি খেতে দিয়েছেন? গলা জ্বালা করছে, পেট ব্যথা করছে। এই ডাক্তার ডাকুন, মরে যাবো। দেখো তাড়াতাড়ি। কি করছো? এই আমার টিকিটাও আর কেউ খুঁজে পাবে না। এই যারা আমার পিছনে লেগেছিল তাদেরকে বলবেন সাবধানে থাকতে। কি করছো? এই গেট খুলে দিয়ে যাও। হ্যালো চঞ্চল, তুমি কোথায়? আমার খুব ভয় করছে চঞ্চল, বাড়িতে আমি একা।
সুব্রত দা। দেখো কি বলছে। দিদি ভাই ফোনটা লাউড স্পিকারে দাও। হ্যাঁ সুব্রত দা বলুন। গুগলির শরীর ঠিক আছে তো? হ্যাঁ গুগলি ঠিক আছে, প্রচন্ড বিপদে পড়ে তোমায় ফোন করছি মিতুল। তুমি আমার ছেলেটাকে বাঁচাও, ও একটা ভয়ঙ্কর কাণ্ড করে ফেলেছে। তীর্থ জেল ভেঙে পালিয়েছে। মিতুল মিতুল আমি যতদূর যেতে হয় যাব, যা করার করবো। তুমি দেখো যাতে ওকে প্রাণে বাঁচিয়ে রাখে। শোনো না মিতুল, তুমি একটু অলকাকে বলো না। আচ্ছা অলকা আমার সামনেই আছে, আপনি নিজেই কথা বলে নিন না। অলকা অলকা ওদিকে তো সুপ্রতীক। আমি সবটাই শুনেছি সুব্রতদা, কিন্তু সুতীর্থ এটা কেন করতে গেল? এতে তো নিজেকে আরো বিপদের মধ্যে ঠেলে দিল। যাও বা ওকে ছাড়ানোর একটা ব্যবস্থা করা গেছিল, কিন্তু এরপর যে কেসগুলোই দেওয়া হবে সবকিছুর বিরুদ্ধে দেওয়া হবে, আর সেগুলো থেকে কিন্তু ছাড়া পাওয়া মুশকিল হয়ে যাবে। তীর্থ এটা কি করলি তুই? কেন করলি? তুমি চুপ করবে, লাইনে রয়েছে ওরা। ছেলেটা এইভাবে বাড়তে বাড়তে হাতের বাইরে বেরিয়ে যাবে আমি একেবারে বুঝতে পারি। আস্তে, ওরা লাইনে রয়েছে। এরকম করলো, এবার আমি ওকে বাঁচাবো কি করে? আস্তে মনোরমা আস্তে, বলছি তো লাইনে রয়েছে ওরা। কি হয়েছে মা? তীর্থ কি করেছে? আচ্ছা মিতুল। হ্যাঁ দাদা বলুন। আমি এখন রাখছি, হ্যাঁ পরে ফোন করবো আবার। আচ্ছা ঠিক আছে। কি বলছো তুমি? ভাই জেল থেকে পালিয়েছে? তীর্থ দিদি কি করে না, এরকম কেউ করে? মিতুল লাহিড়ী জানে না ও কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। আমি ওকে শেষ করে দেবো, মাটিতে ওর মাথাটা মিশিয়ে দিয়ে তবে থামাবো। তীর্থ একবার যখন বাইরে বেরিয়েছে তখন মিতুলদের আর রক্ষে নেই। তুমি সব হোম টাস্ক করে নিয়ে গেছিলে? হ্যাঁ, আর আজকে টিচার যা পড়িয়েছে সব বুঝতে পেরেছো? মনে আছে তো কি করতে হবে? দুজনকে কোড়কে দিতে হবে। দিদি ভাই গাড়িটা এখানে রেখেই এগোতে হবে। আগে থেকে গাড়ির আওয়াজ পেলে অ্যালার্ট হয়ে যাবে, আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। ঠিকই বলেছো, পায়ে হেঁটে নজর রাখতে হবে। এসো। ঠিক আছে তো? ঠিক আছে, যেমন ভাবে বলেছিস তেমন ভাবে কাজ হয়ে যাবে। চলো দিদি। দিদিভাই সাবধানে। যেমনটা ভেবেছিলাম তেমনটাই হলো, কিন্তু আজকে আর আমি খালি হাতে ফিরবো না। দিদি দিদি নে এবার খেল খতম, পয়সা হজম। লাফাকে এবার কতবার লাফাবে? এবার সব ঠান্ডা হয়ে যাবে। এই লোক আসছে, পালা পালা পালা। আরে ও সব জায়গায় হবে, আগে তো জ্ঞান শোনার ব্যবস্থা করো। মিতুল, অলকা, তোমরা? কি চমকে গেলাম তো? চমকানোর মতো এখন আরো অনেক কিছু বাকি আছে সুপ্রতীক বাবু। অসীমাদি, এই বাচ্চাটাকে আর তার মাকে ঘরের ভেতরে নিয়ে যাও। আমি চাই না এখন যা হবে তার কোনো প্রভাব শিশু মনের উপর পড়ুক। যাও।
আপনি চলুন, ওকে নিয়ে ভিতরে যান। না কিন্তু সুপ্রতীক, আমি সুপ্রতীককে ছেড়ে কোথাও যাবো না। আপনি এখন নিজের আর এই বাচ্চাটার কথা চিন্তা করুন। যান ভিতরে যান। কেমন লাগলো আমাদের প্ল্যান? আপনার সব খেলা শেষ সুপ্রতীক বাবু। না না মানে তোমরা না কি বলছো, আমার তো কিছু মাথায় ঢুকছে না। মানে তোমরা তো আহত ছিলে। আহত ছিলাম বলেই তো এখানে আসতে পেরেছি। আর আহত বাঘিনী কতটা ভয়ঙ্কর হয় সেটা জানেন তো সুপ্রতীক বাবু? কি এরা ব্যান্ডেজ খুলে ফেলছে কেন? এরা কি পুরোপুরি সুস্থ? আর এরা এখানে এলোই বা কি করে? মাথার ব্যান্ডেজ দুজনে একসাথে খুলে ফেলছে তো। কি এদের তো আঘাতই লাগেনি, কি করে সম্ভব? তাহলে সতীর্থ ছেলেরা কি এদের মারেনি? এদের কিচ্ছু হয়নি? অবাক হচ্ছেন যে? ফাঁদ পাততে পাততে নিজেই যে এভাবে ফাঁদে পড়ে যাবেন সেটা ভাবতে পারেননি তো। আপনি চেয়েছিলেন আমরা ঠান্ডা হয়ে যাই, তাই আমরা ঠান্ডা হয়ে গেছিলাম। আমার মেয়ের রক্তে বিষ পাওয়া গেছে। কিভাবে দিচ্ছেন এই বিষ আপনি ওকে? কেন মারার চেষ্টা করছেন ওকে আপনি? হ্যাঁ, কি ক্ষতি করেছে গুগলি আপনার? আপনি আমার মেয়েকে মারার চেষ্টা করছেন, চন্দ্রানী দিকে মারার চেষ্টা করছেন, কেন? চুপ করে থাকবেন না সুপ্রতীক বাবু, সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বলুন কেন করছেন, কেন করছেন এই সমস্ত? আর যদি আপনি না বলেন তবে কিন্তু আমি। সুপ্রতীক বাবু, আরে তোমরা দাঁড়িয়ে দেখছো কি? ধরো। ওনাকে না ধরলে জানতে পারবো না আমরা গুগলির শরীরে বিষ কিভাবে চড়াচ্ছে। না জানতে পারলে গুগলিকে সুস্থ করতে পারবো না। যাও, তো ওকে আমি বের করবোই দিদি ভাই। কোথায় গেল? আপনারা এই দিকটা খুঁজুন, আর আপনারা এই দিকটা ভালো করে খুঁজুন। পালিয়ে যাবে কোথায় সুপ্রতীক চৌধুরী? ধরা তো ওকে পড়তেই হবে, পড়তেই হবে। গুগলি, হলো মা তোর? আয় খাবারটা খেয়ে নে, তোকে খাইয়ে অনেক কাজ আছে আমার। দেখি আজকে গুগলির শরীরটা কেমন থাকে। সকাল থেকে তো বলছে ঠিকই আছে। না না, এরপর দেখতে হবে। আগে স্নান করে আসুক, খাক, তারপরে কি হয় শুনি। এই সময়টা ওর বেশি হয়। আজ তো সঞ্চয়না বাড়িতে আছে, সুপ্রতীকটাও নেই। আজকে আমাকে খেয়াল রাখতেই হবে কি থেকে কি হচ্ছে, সবটা নজরে রাখবো আমি। হ্যাঁ মিতুল মা বল। গুগলি, শরীর ঠিক আছে মা? এখন বমি পাচ্ছে না তো আর? একদম ঠিক আছে, ভালো লাগছে, আজকে ফ্রেশ লাগছে। যাক, এখনো অব্দি তো ঠিকই আছে। এখন সেই ঝিমুনি ভাবটাও নেই। ইস, আমিও না কোন সময় ঘরে ঢুকে পড়ছিলাম। সত্যি কত লড়াইয়ের পর শেষ অব্দি মেয়েটাকে সুস্থ করে তুলতে পারলাম। ওর ঘর আবার আগের মতো সুন্দর করে গুছিয়ে দিতে পারলাম। এবার আমার গুগলি শান্তিতে সুখে সংসারটা করুক। আমি আজই ইন্দ্রবাবুকে বলবো পুজোর পরে ওদের হানিমুনের টিকিটটা যাতে বুক করে দেয়। কি হলো মিতুল, একা একা দাঁড়িয়ে মিটি মিটি হাসছো? কি ভাবছো? মনোরমদি, ভোলে বাবা আমার কথা শুনেছেন গো। আর এই লড়াইয়ে তোমরা আমার পাশে থেকে আমাকে শক্তি জুগিয়েছ, না হলে গুগলিটা সুস্থ হয়ে উঠতে পারতো না। সে কি কথা মিতুল, আমাদের বাড়ির বৌমা, আমরা শাড়ি তুলবো না তো কে তুলবে? হ্যাঁ, কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যেভাবে এই বাড়িতে থেকে এই বাড়ির মারণ রোগগুলোকে সরিয়ে আবার শান্তি ফিরিয়ে আনলে, না হলে পরে না জানি কি কি রূপ দেখাতো। থাক না সেসব কথা, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তো আমার মেয়েটাও সুস্থ হয়ে গেছে, আমিও নিশ্চিন্ত। এবার তোমাদের বৌমাকে তোমরাই সামলাও, আমি চললাম আমার বাড়ি। সে কি মিতুল, তুমি চলে যাবে? আমাদের কিন্তু সন্ধ্যাবেলা সিরিয়াল দেখাটা বেশ জমে উঠেছিল।
আচ্ছা মিতুল, তুমি আমাদের খারাপ সময় আমাদের পাশে এতদিন রইলে, আর ভালো সময় কটা দিন থেকে যাবে না? আমিও যে এক বাড়ির বৌমা গো, আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর বড় করে দুর্গাপুজো হয়, সবটা আমার। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মরণের সময় আমার মনটা কাঁদছিল, ঠাকুর আমার কথা শুনেছে। তুই এসেছিস তীর্থ। আমি তোমাদের আর কাউকে জ্বালাবো না মা, দেখো তোমাদের কাউকে জ্বালাবো না। বোধনের সময় ছেলেকে যে মায়ের কাছে ফিরে আসতেই হতো। কি করে সম্ভব হলো? পুলিশ তো ওর পিছুই ছাড়তে চাইছিল না। আচ্ছা মিতুল, এখানে ওর কোনো ভয় নেই তো? আর কোথাও কোনো ভয় নেই। ও একটা ভুল করে ফেলেছিল, কিন্তু জেল খাটার মতো অপরাধী তো ও নয়। ও খারাপ ছেলে নয়, মাঝখানে একটা খারাপ সঙ্গে পড়ে ও বিগড়ে গেছিল। ও আর এসব কিচ্ছু করবে না, কথা দিয়েছে আমাদের। আসলে সুব্রত দা, আপনি তো আমার থেকে কখনো উপহার নিতে চান না, তাই এই উপহারটা একটু অন্যরকম ভাবে দেওয়ার চেষ্টা করলাম। আমরা ওকে একটা রিহ্যাবে ভর্তি করে দিয়েছি। পুজোর ছুটিতে ও এখানে এসেছে, পুজোর পরে আবার ও ফিরে যাবে, ওখানেই থাকবে কদিন, আর তারপর একেবারে নেশা মুক্ত হয়ে বাড়ি ফিরবে। সরি বাবা, জেনে হোক না জেনে হোক আমি আমি যা যা করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। এখন বুঝতে পারছিস তো নেশা তোকে কত দূর সরিয়ে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, আরে এতদিন বাদে ফিরলি, পুরো বাবাটার একটু বুকে আসবি না তুই? নে নে নে, আর না কেঁদে একটু ওই ঢাক বাজানোটা ভালো করে প্র্যাকটিস কর। এই আমি কিন্তু কালকে নাচবো, সবাইকে বলে রাখলাম। বাবু, কালকে নাচবো আমি। কাল আমিও নাচবো। সত্যি মিতুল, তুমি যে আর আমাদের কত উপকার করবে। তুমি তো আমার ছেলেটাকে নতুন একটা জীবন দিলে। মিতুল, আমরা এর জন্য সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু কিন্তু এটা সম্ভব হলো কি করে? আমি কিছুই করিনি দাদা, সবটাই সুতীর্থর জন্য। আমরা শুধু ওর উপর বিশ্বাস রেখেছিলাম, আর ও সেই বিশ্বাসের মান রেখেছে। বাড়ির বাকিদের মাথাটা তো গেছিলই, এবার কি আমার ছোট ভাইটার মাথাটাও খেয়েছে ওই মহিলা? তীর্থ শেষ অব্দি ওই মহিলার কথা ওটা বসা শুরু করলো। না 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 না, তীর্থকে হাতছাড়া করা যাবে না। তীর্থ হাতছাড়া হলে তো ওই বউকে বাড়ি ছাড়া করতে আমার পাশে কেউ থাকবে না। মিতুল, বলছি কি অলকাকে বলেছিস নৈবেদ্যর থালাটা সাজিয়ে দিতে? নৈবেদ্যটা আমি সাজিয়ে রেখেছি, আর অলকাকে বলেছি প্রদীপগুলো জ্বালিয়ে রাখতে। আচ্ছা বেশ, ঠিক আছে। আর শোন না, মধু, পঞ্চশস্য, ঘি, কর্পূর, এইসব ছোট ছোট জিনিস তো, এগুলো রেকাবির মধ্যে রাখলে খুঁজে পেতে সুবিধা হবে। রেকাবির মধ্যেই রেখেছি, সব খুঁজে পাবে তুমি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে মিতুল মা, আমি তাহলে মহাসপ্তমীর পুজো শুরু করছি। শাঁখটা বাজাতে হবে। হ্যাঁ ঠাকুর মশাই। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। মা গো, অনেক কষ্টে মেয়েটাকে সুস্থ করতে পেরেছি, তুমি কৃপা করো মা, আর যেন কোনো বিপদ আমার মেয়েটার কোনো ক্ষতি না করতে পারে। সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো মা। ওম
ধর্মং পদং সদা পশ্যন্তি সূর্যা দেবী চক্ষুরাস্ততম। এরকম করে না মা, এরকম করে না। কেন করবো না বাবা? হ্যাঁ, আজ এগুলো করতে না তোমরা আমাকে বাধ্য করেছো। এই জায়গায় এনে তোমরা আমাকে দাঁড় করিয়েছো। তোমরা সবাই শুধু নিজেরটা বুঝলে, কেউ একবার বুঝলে না যে আমার মনের মধ্যে কি চলছে, আমি কেমন আছি। ও বাবা, বাবা, ও বাবা, তুমি তো একবার জানতে চাইতে পারতে বলো যে আমি কেমন আছি বা আমার মনের মধ্যে কেমন চলছে, কেন কেন আমি এত অস্থির হয়ে আছি। তো আগে সবটা বুঝতে গো যে আমার মনের মধ্যে কি চলে। তাহলে কি হলো বলো তো, কেন তুমি এখন বুঝতে পারছো না? আমি সবটা বুঝতে পারছি মা। দেখ, সবার মনের মধ্যেই অনেক জ্বালা থাকে, কিন্তু রাগ প্রকাশ করে সেগুলো মেটানো যায় না। তুই মাথাটা ঠান্ডা কর প্লিজ। না, আমার মাথা ঠান্ডা হবে না। ওই মিতুল ফলকে শেষ না করে না আমার কিছুতেই মাথা ঠান্ডা হবে না। মঞ্জু, মঞ্জু এরকম বলে না মঞ্জু। দেখ, মানুষের মনের মধ্যে অনেক কিছু চলে, অনেক কিছু। বাইরে থেকে তো সেগুলো বোঝা যায় না। এই যে আমি তোকে এতটা ভালোবাসি, আমি বাইরে না দেখালেও তুই তো জানিস যে তোর বাবা তোকে কতটা ভালোবাসে। তোর একটা ইচ্ছে পূরণের জন্য তোর বাবা কত দূর অবধি যেতে পারে। মঞ্জু, মঞ্জু আমার উপর ভরসা রাখ মঞ্জু, মাথাটা ঠান্ডা রাখ। এখন তুই কিচ্ছু করতে যাস না মা, কিচ্ছু করতে যাস না। সব ব্যবস্থা আমি করে রেখেছি। তোর মা, ভাই, কাকা বড্ড বেশি কথা বলে, কাজের কাজ ওরা কিচ্ছু করতে পারে না। এখন শুধু মুখ বন্ধ রেখে কাজটা করে যেতে হবে। কিন্তু বাবা, ওই মহিলা না, তোকে বলছি না আমার ঠান্ডা হতে, কেউ শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। হোক সর্বনাশ হোক, আমি কিচ্ছু কেয়ার করি না বাবা, কিচ্ছু না। ও বাবা, তুমি আমার কথা দিয়েছিলে যে তুমি আমার সব কথা রাখবে। হ্যাঁ, কথা তো দিয়েছিলাম, কিন্তু সব কথা তো রাখা যায় না মা। কথা দিয়ে কথা রাখার মাঝখানে অনেক বাধা, অনেক পথ পেরোতে হয়, অনেকটা আগুনের উপর দিয়ে হাঁটতে হয়। কথা দিয়ে কথা রাখার মাঝখানে যে কত কথা হারিয়ে যায় তার কোনো হিসেব নেই মা, কোনো হিসেব নেই। ও বুঝেছি, তার মানে তুমি আমার কথা রাখবে না, তাই তো? বলো না, তাই তো বাবা? এইবার তুমি দেখো আমি কি করি। না 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 বাবা, আমি এবার নিজের পথ না নিজেই ঠিক করে নেব। তুমি দেখো না আমি এবার কি মাথা ঠান্ডা করো, আমি বলছি মাথা ঠান্ডা রাখতে হবে না। মাগো, তুমি দশভুজা, তুমি শক্তি, তুমি মহামায়া, তুমি দুর্গতি নাশিনী দুর্গা। সব পাপের নাশ করো মা, সবার মনের ইচ্ছে পূরণ করো। আমার কিছুই মনের ইচ্ছা পূরণ হলো না। কত গা ভর্তি গয়না মিতুলের। আজ যদি সব গয়না আমার হতো ঠাকুর, জীবনে আর কিচ্ছু চাইতাম না তোমার থেকে। কত গয়না, এক একবারে নতুন নতুন গয়না, নতুন নতুন ডিজাইন। ঠাকুর, এই সবটা আমাকে পাইয়ে দাও, ওই সব গয়না পাইয়ে দাও আমায়।
ঠাকুরের আশীর্বাদ নিতে এসছো, সেদিকে মনটা দিলেই ভালো হয়। আশা করি তোমার মনে আছে যে মিতুল কোনো গয়না উপহার দিলে তুমি নেবে না। না, আমি আমি আসলে দেখছিলাম মিতুলকে কি সুন্দর লাগছে না। সেটা হলেই ভালো। মানা করলে কি চোখ সরানো যায় নাকি? কত গয়না মিতুলের, কোনো অনুষ্ঠানে একরকম গয়না পড়ে না। আমার শখ আর পূরণ হলো না। তার মধ্যে আমার বর নিজেও কিছু গয়না দেবে না, আর কেউ দিলে সেটা নিতেও দেবে না, ফেরত দিয়ে দেয়। কি মুহূর্তে যে এমন মানুষের সাথে ঘর করেছিলাম। যাকগে, চলো নিচে চলো। আগুন! আগুন কি করে লাগলো? আগুন আগুন! আগুন লেগেছে, কে কোথায় আছো? শিগগিরই এসো! বাঁচাও! বাঁচাও, কে আছো? এত আগুন কি করে লাগলো বলো তো? আগুন লেগেছে, কে কোথায় আছো? শিগগিরই এসো! আগুন! মিতুলা দাদা ভাইয়ের গলা না? আগুন করতে লাগলো! কোথায় এইদিকে! মিতুল মা, বুড়ো ছেলে, তোরা সারা দিচ্ছিস না কেন? আরে বেআই মিতুল! আরে আপনারা এই করছেন কেন? কোথায়? ঠিক আছে তো? আমি ওদিকটা চলো, ওদিকটা চলো। দিদি ভাই, তোমার সাথে দরকার আছে, এক্ষুনি একবার আমার সাথে চলো। এখন কোথায় যাবো? লোকা সবাই বসে রয়েছে, খেতে দিতে হবে তো। দিদি ভাই, এগুলো অন্য কেউ করে নেবে, তুমি এসো না আমার সাথে। আমার দু হাতে এখন আটকা, তুমি বলো না কি হয়েছে, আমি শুনছি, এখানে বলো। দিদি ভাই, বলে বোঝানো যাবে না, আর এখন না গেলে অনেক দেরি হয়ে যাবে। তুমি আমার সাথে চলো, এক্ষুনি চলো, এভাবেই চলো দিদি ভাই। শোনো না, লুচি চাই তো, ওদিকে সবাই অধৈর্য হয়ে পড়েছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করো কলি দিদি, তুমি বরং ওই লুচির ট্রেটা ধরো, আমি তরকারিটা ধরছি, ঠিক আছে? সত্যি সবাই বসে রয়েছে অনেকক্ষণ ধরে। নাও এটা নিয়ে নাও, কলি দিদি এটা নিয়ে নাও। আচ্ছা আচ্ছা, দিদি ভাই বেশি সময় লাগবে না, দিদি ভাই চলো না আমার সাথে। আমি ওই দিকটা সামলে আসি, তারপর তোমার কথা শুনছি, ঠিক আছে? দিদি ভাই, ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে। ওই পারফিউমের গন্ধ তো ততক্ষণ থাকবেও না। ওই পারফিউমের গন্ধটা আইডেন্টিফাই করার জন্যই তো তোমাকে দরকার ছিল দিদি ভাই। তুমি তাহলে সুব্রত তার পারফিউমের স্মেল নিয়ে বলে দিতে পারতে দুটো পারফিউমই এক কিনা। তোমাকে যে এখন যেতেই হতো দিদি ভাই। কি করি আমি এখন? কি করে যাচাই করব সুব্রত তাই সেই লক্ষ্মী না? না, সবকিছু হাতের বাইরে বেরোনোর আগে আমাকেই কিছু একটা করতে হবে। শোনো না, হঠাৎ করে একটা কাজের কথা মনে পড়ে গেল, আমাকে এক্ষুনি বেরোতে হবে, চললাম। কি কোথায় যাচ্ছেন? দেখুন, আপনি এখনো খাননি, আমরা খেয়ে নিলাম। চলুন, খাবেন, চলুন। কিন্তু বাবু, এতটা ব্যস্ত হবেন না, আসলে একটা জরুরি কাজ ছিল, ভুলে গিয়েছিলাম, হঠাৎ মনে পড়লো। এখন না বেরোলে না দেরি হয়ে যাবে। তুমি কি বলছো বলো তো? পুজোর দিনে কেউ খালি পেটে ঘর থেকে বের হয়? অর্ক, আমি ফল খেয়ে নিয়েছি, তুই ব্যস্ত হচ্ছিস কেন? বাইরে কিছু একটা খেয়ে নেবো, চললাম। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তুমিও ব্যস্ত হচ্ছ, আমি যাবো আর আসবো, ঠিক আছে? চললাম। হ্যাঁ, এই কলি কোথায় বলতো? হ্যাঁ, যাও দেখ। সুব্রতটা কোথায় যাচ্ছে? আগে থেকে তো কিচ্ছু বললো না, হঠাৎ করে এখন এর সময় এভাবে বেরোলো। কি করতে যাচ্ছে? না, সময় নষ্ট করা যাবে না, দেখতে হবে কোথায় যায় উনি। অলকা, অলকা, অলকা কোথায় যাচ্ছ? বাবা, কোথায় চলে গেল? যাক বাবা,
প্রথম ব্যাচে যে বাচ্চাগুলো সব খেয়ে নিয়েছে এটাই শান্তি, আর দুটো ব্যাচে সবার হয়ে যাবে বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো না, তুমি এই ব্যাচে বসে যাও। না না, আমি একটু আগে তো ফল প্রসাদ খেয়েছি, আমি তোমাদের সকলের সাথে বসবো। তুমি না কোনো কথা শোনো না আমার কলি। মঞ্জুষা, তুমি হঠাৎ এখানে? এবার বুঝেছি কেন আমার ঘরে আগুন লাগিয়েছে। গুগলিকে সরানোর পথে আমিও তো সব থেকে বড় বাধা ওর, তাই আমাকেই সরাতে চেয়েছিল মঞ্জুষা। সুপ্রতীকবাবুর অন্যান্য দোষ থাকলে উনি আসল অপরাধী নন, তার মানে আসল অপরাধী মঞ্জুষা। হতেই পারে যে নিজের বরের গায়ে গরম জল ছুঁড়ে মারতে পারে, খাবারে বিষ মেশাতে পারে, তার কাছে এই কাজ করা অসম্ভব নয়। কিন্তু মা, আমি এখন ওকে ধরি কিভাবে? এমন তো কোনো প্রমাণও নেই আমার হাতে যাতে সোজাসুজি ওকে গিয়ে ধরতে পারি। গন্ধ তো শুধু আমি পেয়েছি, গন্ধের প্রমাণ দেখাবো কি করে? সবাইকে বিশ্বাস করাবো কিভাবে? এদিকে হাতে সময়ও নেই,